মানে বড় সতীনের যদি সামনে এখন ও আমার থাকতো না, ওর আজকে খবর ছিল। মানে আপনাদেরকে তো পাইলে কি করতাম আমি জানি না। আমার সতীনকে যে আমি ভালোবাসি, ওর জন্য যে আমি এত স্যাক্রিফাইস করে এই সংসারে আসছি, ওরও আমি আজকে পাইলে একদম ধুইয়া ফেলতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ স্পেশাল ব্লগ। আজকের ব্লগটা বিশেষ করে আমার হেটার্সদের জন্য। আপনারা যদি ভিডিওতে ক্লিক করে থাকেন অবশ্যই স্কিপ করবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আপনাদের জন্য অনেক স্পেশাল কথা আমি ভিডিওতে রাখছি। আর যারা এখনো ক্লিক করেন না তারা অবশ্যই ক্লিক করে দিবেন ভিডিওটা। আজকের ভিডিওটা দেখে আপনারা কি বলবো, অনেক মজা পাবেন। তো শুরুতে আপনাদেরকে আমি বলি যে আমি আজকে কি প্রশ্নের উত্তর দিতে আসছি। আপনাদের সবার একটাই এখন প্রশ্ন, ম্যাক্সিমাম প্রশ্ন এটাই যে আমার জামাই কেন কিছু বলতেছে না, তার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, সেনা পরীক্ষার পরে বড় সতীনকে নিয়ে কি বলবে, তারপরে বড় সতীনকে আনতে যাবে, কেন এখনো কিছু বলতেছে না, চুপ কেন, বড় সতীনকে কেন আনতে যাচ্ছে না, এটা নিয়ে কেন এত তাইনা বায়না। তা আমি আপনাদেরকে এর আগেও অনেকবার উত্তর দিছি। হেটার্স গুলার আপা আপনাদের মাথায় কি ওই যে বাথরুমে যাওয়ার টাইমে কি সবকিছু ওই যে বাথরুমের সাথে ফেলে দিয়ে আসেন, মাথায় কি কিছু ঢুকে না? আপনাদের মাথা তো কম্পিউটারের চাইতেও তুখুর। ভিডিও আপলোড করার আগেই মনে হয় যে আপনাদের মাথায় সব ঢুকে যায়। ক্যাপশনটা দেখে আপনাদের মাথায় সব ঢুকে যায়, কমেন্ট করে বসে থাকেন আমি বড় সতীনকে তাড়িয়ে দিচ্ছি, আমি এটা করছি, আমি সেটা করছি, জামাইটারে আমি বশ করে রাখছি। তো সমস্যা তো আমাকে নিয়ে। আমি এই সেম প্রশ্নগুলোর উত্তর এত দিন পর্যন্ত দিয়ে যাইতেছি। এই আপাগুলাই আবার মাথা মোটাগুলা আমারে কমেন্ট করে যে তুই তো তোর সতীনরে তাড়াইছিস, বড় বউটা অনেক ভালো ছিল, এই ছিল, তুই বড় বউটারে সহ্য করতে পারস না। ওর এইসব কমেন্ট আমারে বারবার করে। আবার আমি যখন এই প্রশ্নগুলোর উত্তর বারবার দিতে থাকি তখন আমারে আবার কমেন্ট করে কি যে আমি নাকি ইনে বিনে একই কথা ভিডিওতে বারবার বলি, বড় সতীনের দোষগুলাই শুধু প্রেজেন্ট করি মানুষের সামনে। তো আমি যে এতবার করে বুঝাইতেছি, তোদের মাথায় তো ঢুকে না, মাথাগুলা তোদের জন্যই তো বারবার ক্লিয়ার করতে হয়। আমার মেজাজটাই পুরো খারাপ করে দিচ্ছে। আমি প্রত্যেক ভিডিওতে সেম জিনিস বারবার ভেঙে ভেঙে বুঝাইছি, তারপরে আমাকে সেম প্রশ্নগুলা করে খুঁচা মারবে। বিশেষ করে আমাকে খুঁচা মারে, প্রশ্ন করে না, খুঁচা মারে। তো ওইগুলা দেখলে কি আমার রাগ লাগে না? আমি এগুলোর উত্তর দিব না? আমি তো এগুলা করি না, আমি কেন এগুলা দোষ নিজের মাথায় নিব? বড় সতীন দিয়ে গেলেই কি হয়ে গেল? আর ওই ও তো দোষগুলো আমারই দিয়ে গেছে, ওরে নিয়ে আমি কি বলবো? ও জামাইরে নিয়ে একটা কথা বলছে, মনে করেন যে জামাই ওর কাছে যায় না, সেটাও দোষটা আমার উপরে ফালাই গেছে যে আমি নাকি জামাইকে আসতে দিই না, আমি আমার সমস্যার কথা বলে জামাইকে আমার কাছে রেখে দিছি, এই কারণে জামাই ওর কাছে যায় না, জামাইকে বশ করে ফেলছি, আমি নাকি এইসব করছি, এই কারণে জামাই ওর কাছে যায় না, না হলে ওর জামাই তো অনেক ভালো। বড় সতীনের যদি সামনে এখন ও আমার থাকতো না, ওর আজকে খবর ছিল। আপনাদেরকে তো পাইলে কি করতাম আমি জানি না। আমার সতীনকে যে আমি ভালোবাসি, ওর জন্য যে আমি এত স্যাক্রিফাইস করে এই সংসারে আসছি, ওরও আমি আজকে পাইলে একদম ধুইয়া ফেলতাম। যে তোর মুখ দিয়ে এইসব কথাগুলো বাইর হয়েছিল কিভাবে? আজকে মানুষজন আমার এত কথা বলার সাহস পায় কিভাবে? তোর কারণে, শুধুমাত্র তুই আমার এইসব দোষগুলো দিয়ে গেছিস। আমি তো কিছুই করি নাই। তোর তুই নিজে একটা মাথা। সরি গাইস, আমি একটু বেশি হাইপার হয়ে যাচ্ছিলাম, যার কারণে ভিডিওটা কাট করে নিজেকে একটু ঠান্ডা করছি। আমার মেজাজ খারাপ না হয়ে কই যাবে আপনারা বলেন? দিনের পর দিন যদি আপনাকে এইসব আজে বাজে কথা শুনতে হয় মানুষের, আপনার নিজেরও কি মেজাজটা খারাপ হতো না? ঠিক সেম জিনিসটাই আমার হয়েছে। আমি মানুষের এইসব কথা শুনতে শুনতে কি বলবো, প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে যাচ্ছি দিন দিন। আমার সতীনের কথা আর কি বলবো, ওর এখনো পর্যন্ত প্রায় 1 মাস হয়ে যেতেছে, কোনো নামগন্ধই নাই তার, যোগাযোগ তো করে না, বাসায় তো এসে পড়তে পারে। 1 মাসে কি একটা মানুষের রাগ ভাঙে না? ওর ওর সমস্যা তো ছিল আমাকে নিয়ে, যেটা আমি শুরু থেকে বলতেছি, আমাকে নিয়ে ওর সমস্যা। ও তো এবার বলে গেছে ওর জামাই নিয়ে ওর কোনো সমস্যা নেই, ওর জামাই ভালো। তো জামাইয়ের সাথেও কথা বলস না কেন বোন? জামাই যেহেতু ভালো, জামাইয়ের কাছে আয়, আমার কাছে তো আসবি না। আসবি তো তোর জামাইয়ের কাছে, তোর জামাইয়ের বাড়িতে আসবে, এটা নিয়ে তো আমার কোনো কিছু করার কোনো অধিকার নাই। কিন্তু বাড়িতে তো এইভাবে মানুষের বাড়িতে পড়ে থাকা দেখায় কেমন? আর একটা জিনিস বলে গেছস, নিজের যা মন চাইছে তাই বলে গেছো, জিনিসটা তো ক্লিয়ার করবি। এখন এতদিন হয়ে গেছে, ক্লিয়ার তো করবি। কি কারণে বলছিলি, কেন বলছিলি, সমস্যা কি হয়েছে, মানুষ তো ক্লিয়ার করে না, সেটাও করিস না। ঘাপটি মেরে যে বসে আসোস তো আসোসই। তো আমি রাগ করব না, কি করব? আমি শুরুর দিকে তোর কাছেও ক্ষমা চাই যে আমি তোকে তুই তুকারি করছি, তুই আমার মেজাজটা সত্যিই খুব খারাপ করে ফেলছিস আজকে। তো এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আর কথা যেটা আমার দোষ দিয়ে গেছে ও, ফার্নিচার নাকি আমি
মানে ইচ্ছা করে মনে হয় খাটটা ভেঙে ফেলছিলাম। ওর কথা অনুযায়ী জিনিসটা এমনই যে আমার রুমে এসে মানে আমার রুমে এনে সব কিছু দিয়ে দিছে না, খাট, ওয়ারড্রোব, তারপরে এই যে পিছনে আর একটা ওয়ারড্রোব দেখতে পাচ্ছেন, এসবগুলা মানে আমাকে দিয়ে দিছে না। তো আমি মনে হয় ইচ্ছে করে আমার ওয়ারড্রোবটারে কাইটটা ছোটো বানাই ফেলছি, ইচ্ছে করে আমার খাটটারে ভেঙে ফেলছি যাতে আমাকে নতুন নতুন ফার্নিচার কিনে এনে দেওয়া হয়। আর ড্রেসিং টেবিলটা নিয়ে তোর রুমে দয়া মায়া করে রাখছি, কারণ আমার রুমে তো কোনো জায়গা নেই। দেখ আমার রুমে কোনো জায়গা নেই, আমার রুমে তো জায়গা নাই, এই 3 তলাটার কোনো জায়গাই ফাঁকা নেই, শুধুমাত্র তোর রুমের ওই জায়গাটাই ফাঁকা, এই কারণে তোর রুমে নিয়ে দয়া মায়া করে রাখছি, বুঝোস নাই? আর জিন তো আমি জিনেরে বলছি, জিন তুই একটু আমার কাছে আয়, আমি আমার সতীনরে ভাগাই, তুই আমার কাছে আসলে আমি আমার সতীনরে একটু টেকনিক্যালি ভাগাই দিব। আমি তো এইসব বলছি, তাই না? তো আর যদি মানে আমার এই জিনিসটা নিয়ে কোনো প্রকারের কোনো সন্দেহ থাকে, তুই করস না জিনের নাটক, তোর না মানে না করছে কে তুই? মানে আমি ওই যে লাস্ট একবার হুজুরের কাছে গেছিলাম, একটা হুজুরের কাছে ভণ্ডামি করছে হুজুরটা, মানে ও এটা নিয়ে যেহেতু রাগ করছে, তোর সাথে ফাইজলামি করে বলতেছিলাম, আমি তো এইসব কথা বিশ্বাস করি নি। তারপরও মানে ও যেহেতু রাগ করছে, আমি এখনো পর্যন্ত কোনো হুজুর দেখাইতেছি না, শুধুমাত্র ও সেই দিন কষ্ট পাইছে দেখে। আবার হুজুরের কাছে গেলে হুজুররা এইসব উল্টাপাল্টা কথাই বলবো, আমি ঘরে বসে বসে রুকাই করতেছি। মানে আমি বিশ্বাস করি যে আল্লাহর কোরআন যেহেতু আমি মানে শুনতেছি, ওটার উপর আমল করতেছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এতটুকু বিশ্বাস আমার আছে। তো যার কারণে আমি কোনো আর হুজুর দরবেশের কাছে আর যাইতেছি না। ও কষ্ট পাইছে বিষয়টা নিয়ে, আর ওনাদের কাছে গেলে ওনারা এসব উল্টাপাল্টা কথাই বলবে, সতীন আছে বিষয়টা জানলে। মানে এখনো পর্যন্ত আমার ভালোবাসা তোর প্রতি আগের মতোই আছে, শুধুমাত্র তোর এসব উল্টাপাল্টা কথার কারণে তোর প্রতি আমার মেজাজটা খারাপ। তারপরে কি জানি জিনের নাটক করে আমি জামাইকে 1 মাস আমার কাছে রেখে দিছি, তোর কাছে আমি যাইতে দেই না জামাইকে। তুই জানোস না, তুই চোখের সামনে আমার সমস্যাগুলো দেখোস নাই। তারপরে মানুষজন বলে কি বাচ্চার সাথে মানে তার বাবা থাকতে, বাবা কি কখনো বাচ্চাকে সামলাইতে পারে? ও নিজেই তো বলছে 2টা বাচ্চা সামলাইতে হিমশিম খায়, তো বাবা কেমনে রাখবে? বাবা তো টুকটাক যা দেখার দেখতুই। আমিও দিনের বেলা যা পারতাম দেখতাম বাচ্চাদেরকে, শুধু রাতের বেলার টাইমে আমার সমস্যা ছিল, সেই মানে সময়টা আমি বাচ্চাদেরকে দিতে পারতাম না, যেহেতু আপনাদের ভাইয়াকে আমি অ্যাটাক করছি। তো বাচ্চারা তো ছোটো মানুষ, ওদেরকে করলে তো ওরা উইরা গিয়ে কোন জায়গায় পড়বে একমাত্র আল্লাহই ভালো জানে, তখন তো আমি আর নিজের কন্ট্রোলে থাকি না। তো এই কারণে হচ্ছে রাতের বেলাটা জামাইয়ের কাছে থাকতাম, এটাই মানে সমস্যাটা হয়েছে। কিন্তু তুই নিজের সামনে দেখছিস আমি কেমনভাবে কাতরাই, ওই টাইমটা আমার কি পরিমাণের কষ্ট হয়। তারপরেও তুই বলছিস কি আমি ইচ্ছে করে নাকি নাটক করে, এসব নাটক করা বোন কোনোভাবে সম্ভব না। তুই পারলে তুই নিজের চোখের সামনে দেখছিস তো আমার কি কি সমস্যা হয়, আমি তখন কি করি, সেম নাটকটা তুই করে দেখাইস, ঠিক আছে? বাসায় আসবি না তখন তুই সেম নাটকটা করে দেখাইস যে আমারও এইসব সমস্যা হইতেছে। আমার আর কিছু বলার নাই। তো যাই হোক, ওর সমস্যাগুলো তো ক্লিয়ার করছে। আর হেটার্সগুলো আজকে মাথা মোটা হেটার্সগুলোকে বলতেছি, আমি কিন্তু আজকে খুব ভালোভাবে ক্লিয়ার করে দিছি বিষয়গুলো। তো মানে আরও যদি প্রশ্ন থাকে ওই দিন কিন্তু আরও চরমভাবে আপনাদেরকে ধুলাই দেওয়া হবে, যদি আবারও আমাদের সেম কমেন্ট করেন, আবার আমাকে খেপাই দেন। এই যে এই সুমাইয়ার আপনারা ভালো রূপটা দেখে গেছেন, আমি আপনাদের সাথে সবসময় ভদ্র থাকার চেষ্টা করছি, কিন্তু আপনারা ভদ্র থাকতে দেন না মানুষটা। আপনারা চান যে মানুষজন আইসা মানে গালাগালি করুক, আইসা খোঁচাখুচি করুক, এই জিনিসটা আপনারা খুব পছন্দ করেন, খুব বিনোদন নেন এই জিনিসগুলো নিয়ে। মানুষের সংসারের অশান্তি দেখলে তা আপনাদেরকে সেগুলাই আমি দেখাবো, আমি যে কোন চরম লেভেলের খারাপ হইতে পারি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু খারাপ হয়েছি, আমি সবসময় ভালো ভালো থেকেও ভদ্রভাবে থেকেও, যেহেতু আমার শুনতেই হইতেছে আমি একটা খারাপ মেয়ে, আমি মানে অন্যজনের সংসার ভাঙছি, এটা করছি, অবশ্যই আপনারা আমার খারাপ রূপটা কিন্তু দেখতে পাবেন ভবিষ্যতে। তো কথাবার্তা একটু সাবধানে বললেন। আর মানুষের ক্ষতি চাইলে কিন্তু নিজেরই ক্ষতি হয়, এত কিছু বুঝেন, এটা খুব ভালোভাবেই বুঝেন। মানুষের ক্ষতি চাইলে সবসময় নিজের ক্ষতিটাই আগে হয়। তো বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিছি, এইসব বিষয় নিয়ে আমাকে আর খুঁচাবেন না। এখন আপনাদেরকে বলি যে জামাই পরীক্ষা শেষে বলছে যে সে বড় সতীনকে নিয়ে যা বলার বলবে, কিন্তু এখনো পর্যন্ত কিছু বলতেছে না কেন? মানে জামাই কিন্তু একটা মানে ভিডিওতে, আমার ঠিক খেয়াল নেই কোন ভিডিওতে এই কথাটা বলছিল যে আমি যদি এখন কিছু বলি তাহলে ঝগড়াটা আরও বেড়ে যেতে পারে, মানে এমনিতেই তো সমস্যা, আরও সমস্যা বেড়ে যেতে পারে, এমনিতে কথাবার্তা বলে না, বাসায় আসার কোনো নাম নাই, তারপরে যদি আমি কিছু বলি বিষয়টা অন্যদিকে মন নিতে পারে, আরও বড় সড়ো ঝামেলায় যেতে পারে। এই কারণে আমাদের জামাই এখনো পর্যন্ত কিছু বলতেছে না। সে কিন্তু বলে দিচ্ছিল একটা ভিডিওতে আপনাদেরকে, মানে সে কথাগুলো তো আপনাদের কান দিয়ে যায় না, কান দিয়ে যায়
ওই যে বড় সতীন আমার নামে কী সব বলে গেছে খারাপ খারাপ কথাগুলা, সেগুলো আপনাদের কানে দিয়ে যায়। ভালো কথা তো কানে দিয়ে যাবে না, কারণ আপনারা তো বসেই থাকেন। কখন কার সংসারে কি ক্ষতিটা হইলো সেটা একটু আড়ি পেতে শুনি, যে কি হয়েছে এটা আবার আরও 10 জনের কাছে বলতে হবে, খারাপ কিছু কথা বলতে হবে, মানে কুটনামি করতে হবে। পাশের বাসার ভাবি না আপনারা, তো আপনাদের এই অবস্থা আর কি। পাশের বাসার ভাবিদের মতো খালি কুটনামির সুযোগে থাকেন, কোথায় কি হইলো সেটা আমরা একটু কুটনামি করব। মানে আপনারা সাংবাদিকের চাইতেও মানে অনেক ফাস্ট, বিটিভির চাইতে অনেক ফাস্ট, হলুদ সাংবাদিকগুলোর চাইতে। মানে আপনাদেরকে যে কেন নোবেল দেওয়া হয় না আমি সেটাই বুঝি না। কুটনামিতে আপনাদেরকে নোবেল দেওয়া উচিত ভাবিরা। তো যাই হোক, এই কারণে সে এখন পর্যন্ত কিছু বলতেছে না। সে বলছে যে আমি আরও কিছুদিন দেখি ওর সাথে। তারপরে কি হলো, ওর জন্মদিনের দিন আমরা আনতে যাব, তারপরে কেন আনতে গেলাম না এটা নিয়ে প্রশ্ন তুলছেন। এটা নিয়ে যদিও আমি বিষয়টা ভেঙে দিছি, তারপরেও মানে খুঁচাইতেই আছে। আমি কি করব, আপনাদের প্রশ্নগুলোর উত্তর বারবার নিয়ে আমি মানে না দিয়ে আমি কই যাব। আমি কিন্তু বলে দিছি যে ফোন কিনতে গিয়ে মানে আমরা একটা পেরেশানিতে পড়ে গেছি, টাকা জোগাড় করতে অনেকটা সমস্যা হয়ে গেছে। আমাদের কাছে এত টাকা ছিল না। তো আপনাদের ভাইয়া হচ্ছে আরও টাকা হচ্ছে কোনোভাবে ঋণ নিয়ে মানুষের কাছ থেকে ম্যানেজ করে ফোনটা কি বলে স্টোরেজ বাড়িয়ে আনছে, যার কারণে টাকাটা একটু বেশি পড়ছে, 1.5 লাখ টাকার মতো পড়ে গেছে। আর রিসেন্ট কিন্তু আমাদের ঘরে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই যে ফার্নিচার কিনা হয়েছে, তারপরে ঘর রং করা হলো, ওর কম্পিউটার কিনা হইলো, তো এদিকেই কিন্তু আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তো সব কিছু নিয়ে একটা টানা হেঁচড়ার মধ্যে আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে টাকাটা সমস্যা না। আমাদের শাশুড়ি মা সেই দিন রাতের বেলা হচ্ছে জার্নি করছে, তো করে অনেক অসুস্থ হয়ে গেছে। তারপর তার মানে ছুটিই নাই। এটা আমি বলছি যে তার কোনো ছুটিই নেই, এখন কিভাবে যাবে। আর জামাই যে একলা একলা যাবে, তার তো যাওয়াটা রিস্ক। সেই জায়গায় এমনিতে একটা ঝামেলা করে গেছে, তারপরে মানে আমাদের জামাইকে পছন্দই করে না, ওর বাবার বাড়ি পছন্দই করে না, কথা বলে না, বুঝেন না। 3-4টা মাস ধরে কোনো কথাই ছিল না তাদের। এখন ওই বাবার বাড়ি থেকে উঠছে, তো বড় সতীনকে আমার আসলে কিছু বলার নেই। যে জায়গায় জামাইয়ের সম্মান নেই সেই জায়গায় গিয়ে এতগুলা দিন সে পড়ে আছে। সে কোন ধরনের আত্মসম্মানওয়ালা মানুষ আমার আসলে জানা নাই। মূল কথা হচ্ছে গাইস, আমি চুপ একটা কারণেই, যে এখন ঝামেলা আমি বাড়াতে চাচ্ছি না। যদিও যখন সময় হবে তখন কথা বলবো। আর আম্মু সুস্থ হলে আমরা ওকে আনতে যাবো, ছুটি ম্যানেজ করবে একভাবে। বলছে আমরা একটু সুস্থ হোক, 2-1 দিন বা 1 সপ্তাহের মধ্যে আমরা যাব। তো আজকের ব্লগটা অনেক রাগারাগি হয়েছে, আমারই মাথা ঘুরতেছে, শেষ করে দিই। আল্লাহ হাফেজ।